এই ছিল এখনকার সংবাদ সংযোগে। দর্শক, এখন আবারও ফিরে যাচ্ছি রাজধানীর বনানীতে PRI মিলনায়তনে। সেখানে পলিসি রিসার্চ ইনস্টিটিউট ও 71 টেলিভিশনের যৌথ আয়োজনে জাতীয় বাজেট 2014-15 ও শেষ মুহূর্তের ভাবনা নিয়ে চলছে গোলটেবিল বৈঠক। আমরা একটু অফলাইনে আছি, হ্যাঁ অফলাইনে আছি এখন। নিউজটা শুরু হয়েছে তো আচ্ছা, উই আর অনলাইন নাও। ওকে, সো এখন লাইন না, উই আর অনলাইন, উই আর অনলাইন, ইয়া ওকে। সো এখানে আমরা আরেকটা জিনিস একটু আলাপ করে আমরা এই এক্সপেডিশন আলোচনায় যেতে চাই। আমাদের যদি সামাজিক খাতে সরকার বলেন যে অনেক কিছু করেছেন, ওর জন্য আছে ভালো বলবো অনেক ক্ষেত্রেই, কিন্তু আমরা দেখছি যে বাজেটে কিন্তু সামগ্রিকভাবে বাংলাদেশের টোটাল যে এক্সপেন্ডিচারটা হচ্ছে সামাজিক খাতে সেটা কিন্তু অনেক কমে এসেছে গত কয়েক বছর আপেক্ষিকভাবে, এবং জিডিপির আয়ের তুলনায়ও আপেক্ষিকভাবে। আমরা যদি দেখি 2010 সালে টোটাল বাজেটের 31% বা 30% ছিল সোশ্যাল এক্সপেন্ডিচার, যেটার মধ্যে শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী, এই তিনটাকে আমরা ধরছি, যেটা বাংলাদেশ সরকার এই তিনটাকে ব্যবহার করে থাকে। আরেকটা জিনিস আমরা দেখছি যে এই ক্ষেত্রে এটা 31% থেকে কমে এটা 22% নেমে এসেছে ক্রমান্বয়ে। এবছর হয়তো এটা কমতেও পারে, বাড়তেও পারে, আমরা এখনো জানি না, আমরা দেখব। এই যে ট্রেন্ডটা, এটা একটা আমাদের কাছে একটা কনসার্ন মনে হচ্ছে, এবং এই ট্রেন্ডটা শিক্ষাক্ষেত্রেও প্রযোজ্য হয়েছে, স্বাস্থ্যক্ষেত্রেও প্রযোজ্য হয়েছে, এটা সামাজিক বেষ্টনীর ক্ষেত্রেও প্রযোজ্য হয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রেই ব্যয় তুলনামূলকভাবে কমছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের শিক্ষাক্ষেত্রের ব্যয় দুনিয়ার অন্যান্য দেশে এবং ভারতের চাইতে অনেক কম। উন্নত দেশের সাথে আমি তুলনাই করব না। আমাদের স্বাস্থ্য খাতের ব্যয় 1% নিচে, এবং আমাদের সামাজিক বেষ্টনীর খাতের ব্যয় যদিও আমরা বলি 2.2%, কিন্তু যদি সরকারি পেনশনটাকে বাদ দিয়ে দেই এটা 1.7%। কাজেই এটা খুবই অপ্রতুল আমাদের যে প্রয়োজন। তো এই দৃষ্টিকোণ থেকে আমরা এই সেকশনটার আলোচনাটা করব। তো আমি প্রথমেই ডক্টর সালাউদ্দিন আহমেদ, আপনি বলতে চাচ্ছিলেন মনে হয় যে এডিপি সম্পর্কে আপনার কিছু মতামত, তো আপনি সেটা দিয়ে শুরু করুন। না, আমি যেহেতু এডিপির প্রসঙ্গটা তখন আসছে, সামাজিক খাতে এটা তো পড়ে। এডিপি যেটা বার্ষিক উন্নয়ন প্রকল্প সব সময়ই কিন্তু একটা বিরাট টার্গেট ধরা হয়, তারপরে সেটার বাস্তবায়ন করা হয় না। একই স্টোরি আমরা শুনছি, মানে ইনফ্যাক্ট আমি সবসময় বলি মোর অফ দ্য সেম, একই জিনিস পুনরাবৃত্ত, 1200 প্রজেক্ট থেকে 1900 প্রজেক্ট, এইগুলি নিয়ে। প্রথমত হলো যে এডিপির যে বাস্তবায়ন যেটা আমরা দেখি, সেটা তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আইএমইডি যে ফরম্যাট গুলো আছে সেগুলো বেশিরভাগই কিন্তু ফাইন্যান্সিয়াল প্রোগ্রেস, টাকা পয়সা কত খরচ হয়েছে, কত পার্সেন্ট। ইট ডাজন্ট মিন যে রিয়েল ইস্যুতে কি হয়েছে। অনেক সময় কন্ট্রাক্টরের বিল দেওয়া হয়েছে, আসলে কাজ হয়েছে। আমি স্পেসিফিক এক্সাম্পল দিতে পারি দু একটা জায়গায়, আমি জায়গার নাম বলবো না। কন্ট্রাক্টর 80-90% বিল নিয়ে গেছে, রাস্তাটা পাকা হবে, খালি মাটি ফেলার পর নিয়েছে 30%, তারপরে কংক্রিট কিছু ফেলার পর নিয়েছে আরো অ্যানাদার 30%, আর কয়েকদিন পরে বলছে পাকা হবে 80%। আলটিমেটলি সেখানে যে ইঞ্জিনিয়ার ছিল, লোকাল ইঞ্জিনিয়ার, ইনসিডেন্ট মহিলা ছিলেন, তাকে বলা হলো যে এটা যদি 100% না দেন আপনি থাকতে পারবেন না। সে লেফট দ্য প্লেস। তো এইরকম ভাবে যদি এডিপি ইস্যু হয় তবে তো এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আর যদি আমি সার্বিকভাবে বলি, এই 1900 প্রজেক্টের প্রজেক্ট ডাইরেক্টর এগুলি নিয়োগ করবেন, তবে 1900 প্রজেক্টে আপনি মনিটর কিভাবে করবেন? আর ইভেনই যদি মিড টার্ম বাজেটের ফ্রেমওয়ার্কে যে বলা হয়েছে খুব সহজতর করা হয়েছে, এটা সহজতর না। অর্থ ছাড় করা এত সহজ হয় না, এখনো সবগুলো মিনিস্ট্রিতে চলে আসছে, তাই না? কিন্তু এইগুলো দেখলে তো এডিপির ইম্প্যাক্টটা কি হচ্ছে। এডিপি হওয়া উচিত ছিল আমার মতে কতগুলি বড় প্রজেক্ট, অবকাঠামো, ইলেকট্রিসিটি, এখানে আমি বলি ইলেকট্রিসিটি ইভেন পাবলিক সেক্টরে আসা উচিত। কুইক রেন্টাল আগে ওখানে কয়েক হাজার, যেমন পদ্মা ব্রিজে সরকার কমিট করছে অনেক টাকা, কেন বড় বড় কতগুলি পাওয়ার প্ল্যান্ট সরকার কেন করে না? আর যোগাযোগ ব্যবস্থা কতগুলো, এইগুলো খাতে। আর অফকোর্স শিক্ষা, স্বাস্থ্য। আর এটা শিক্ষা খাতে আমি এর আগেও বলছি, শিক্ষা খাতে যেটা ব্যয় বেড়েছে সব বেতন ভাতা দিই, আর যে কি আইপিও আসবে নতুন, তো এই ব্যয় বাড়লে তা শিক্ষার কি হবে? হ্যাঁ, এমপিও, সরি আইপিও না, সরি আইপিও, এমপিও বাড়বে, ওই সব টাকা চলে যায় ওখানে। শিক্ষার স্কুলের বোর্ড নাই, উপকরণ নাই, ল্যাব নাই, লাইব্রেরিতে বই নাই, আর কিছু কিছু জায়গায় কম্পিউটার দেওয়া হয়েছিল, সেই কম্পিউটারগুলো এখন কাজ করে না, অনেক জায়গায় বিল্ডিং নাই। আর যেসব বিল্ডিং, পুরনো স্কুলের বিল্ডিং আছে, সেখানে আবার শিক্ষক নাই। বহু ভালো ভালো ট্রেডিশনাল স্কুল আছে, সেগুলো নাই। অতএব এটা আমার মনে হয় না। আর লাস্ট আমি কি সংক্ষেপে বলি, এই সামাজিক নিরাপত্তা বেষ্টনী যেটা সোশ্যাল প্রোটেকশন,
অনেক কতগুলো প্রজেক্ট আছে, লিস্ট অফ প্রজেক্টস আমি রেখেছি, ডিপার্টমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার, এটা সেটা, আর কিছু কিছু ডোনাররা হঠাৎ করে একটা প্রোগ্রেস একটা প্রজেক্ট দেয়। এই ডিসজয়েন্টেড ইস্যুতে তো সামাজিক নিরাপত্তা বেষ্টনী বলা হয় না, আমরা যেটা বলি সোশ্যাল প্রোটেকশন এন্ড সোশ্যাল সিকিউরিটির সার্বিক ক্ষেত্রে, সেটা তো হয় না। আর অনেক ক্ষেত্রে লোকাল লেভেলে টাকা পয়সা যেভাবে লেনদেন করা হয় তা আসল সে যায় কিনা সে তাদের কাছে সেটাও বড় ব্যাপার। মোট কথা সার্বিকভাবে বাজেটের বাস্তবায়ন দিকটা যদি না দেখি, বড় হোক ডাজেন্ট ম্যাটার, কিন্তু ওই রূপকল্প আর ভিশন থাকবে। আমি বারে বারে বলি রূপকল্প ভিশন থাকতে আপত্তি নাই, স্বপ্ন থাকা ভালো, কিন্তু তাদের মাইল পোস্ট থাকতে হবে, এই বছরে এই করবো। সেখানে উচিত ছিল গত বছরে বাজেটে যেসব সেক্টর পারফর্ম ভালো করেছে, যেটার ইম্প্যাক্ট ব্যবসার উপরে পড়েছে, জনসাধারণের উপর পড়েছে, সেগুলি গুরুত্ব দেওয়া। ধন্যবাদ। আমি আপনার সাথে পুরোপুরিভাবে একমত, কারণ যখন আমরা দেখলাম যে 2000-এর মতো বাজেট এই প্রকল্প এই বছর নেওয়া হয়েছে, এটা একটা বিরাট একটা শকিং নিউজ আমাদের জন্য। তার মধ্যে 600 হচ্ছে আনফান্ডেড, আর তারপরে মন্ত্রী মহোদয় বলেছিলেন যে এবছর থোক বরাদ্দ থাকবে না এমপি সাহেবদের জন্য, সেখানে 15 কোটি টাকা করে 7,500 কোটি টাকা থোক বরাদ্দ দিয়ে দেওয়া হলো উন্নয়ন প্রকল্পের নামে গ্রাম অঞ্চলে, যেগুলো কি হবে আমরা কোনো অডিট তো হয় না। আর কাজেই এই বিষয়গুলো তো থেকেই যাচ্ছে গুণগত দিক থেকে। আমাদের Since moderator is not giving me a floor, I am taking the floor forcibly. Okay. Okay. Now I will follow up on this Dr. Salahuddin's comment first. তার আগে যদি কৃষি সম্বন্ধে একটা কথা বলতে পারি বলবো, কিন্তু যেটা ডক্টর সালাউদ্দিন যেটা বললো, একটা জিনিস একটু এমফেসাইজ দরকার ছিল, যে আমরা যেটা করি এডিপিতে কি হয়, অরিজিনাল বাজেট থেকে রিভাইজ বাজেট 10% কমে, তার থেকে অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার আরো 10% কমে। তো সেটাও আমি ম্যাটার অফ কনসার্ন মনে করি না। যেটা ম্যাটার অফ কনসার্ন হলো গুণগত কোয়ালিটি অফ এক্সপেন্ডিচার। এখানে কোয়ান্টিটি অফ এক্সপেন্ডিচার যদি 10,000 থেকে 20,000 হয়, 25,000, তার কিছু মার্জিনাল ইম্প্যাক্ট হবে অবশ্যই ইনক্রিমেন্টালি, কিন্তু যদি গুণগত পরিবর্তন না হয়, কোয়ালিটি চার্জ না হয়, তখন কি দেখা যায়, বছরের 6 মাসে দেখা যায় 20% হলো, বাকি 6 মাসে বা 3 মাসে তড়িঘড়ি করে আরো 40% হলো। তখন বোঝা যায় এর কোয়ালিটি কি হবে না হবে। এই বিশদ বিবরণ দেওয়ার দরকার নাই। সো কোয়ালিটি গুণগত পরিবর্তন যেটা পাবলিক এক্সপেন্ডিচারে, সেটার উপরে এমফেসিস বেশি দেওয়া উচিত। তখন কি উইল আস্ক সাম কোশ্চেন অন এগ্রিকালচার, না আমি নিজের মতো করে বলবো? একটু আপনার এগ্রিকালচারের যে বিনিয়োগ হয়, সরকারি বিনিয়োগ রিসার্চে বা অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সেগুলো সম্পর্কে আপনার কোনো মতামত আছে কিনা, বা ইম্প্যাক্ট বা ওইটা পরিমাণগত দিক যদি থাকে? এটা খুব সহজ প্রশ্ন, এটা অনেকদিন ধরে আমরা আলাপ করছি, যে R&D তে আমাদের যে ইনভেস্টমেন্ট, যেটা ডিজায়ারেবল, যেটা ইনভেস্টমেন্ট অ্যাজ এ পার্সেন্টেজ অফ জিডিপি, আমি যদি মনে করি 1% বোধ হয় ডিজায়ারেবল, মানে ডেভেলপিং কান্ট্রিতে, সেখানে আমাদের বোধ হয় 0.3%। সো কোয়ান্টিটির দিক থেকে তো অনেক কম, এবং এটা আরো বেশি ইম্পর্টেন্ট এখন পার্সেন্ট অফ জিডিপি অর ভ্যালু এডিশন, মেবি ফিগার নিয়ে I understand. ফিগারটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এরপরে ইমপ্লিকেশনটা, সেটা বলি। এটা 3% হতে পারে, 1% হতে পারে, 0.3 হতে পারে, 0.4 হতে পারে। এখন হচ্ছে এটা এখন ইম্পর্টেন্ট আরো বেশি R&Dর উপরে। কেন? আমরা এখন এই যে ইল ফ্রন্টিয়ার, যেটা টেকনোলজিক্যাল, যেটা ইল, তার আমরা ফ্রন্টিয়ার স্যাচুরেশনে পৌঁছে গেছি। কিন্তু HOIV যেটা করার কথা 90% বড়তে আমরা HOIV কভার করে ফেলেছি। ইল্ডের দিক থেকেও আমরা আগে যে এক্সপেরিমেন্টাল ইল্ড এবং অ্যাকচুয়াল ইল্ড, তার এইটাও গ্যাপটাও কিন্তু কমে আসছে। এজন্য ইউ হ্যাভ টু শিফট দ্য ইল্ড ফ্রন্টিয়ার। এই ইল্ড ফ্রন্টিয়ার শিফট করার জন্য আমাদের নতুন টেকনোলজিতে যেতে হবে, দ্যাট মে বায়োটেকনোলজি অর এনি টেকনোলজি। যদিও এখানে আমাদের ফুড সেফটির কিছু ব্যাপার আছে, খাদ্য নিরাপত্তা ওই বায়োটেকনোলজির ভিতর, তবুও আমরা হাইব্রিড টেকনোলজিতে কিছুটা গিয়েছি, কিন্তু এই ইল টেকনোলজিতে মানে বায়োটেকনোলজিতে এখনো যায়নি। নাম্বার 1, এই জন্যই আমাদের ইনভেস্টমেন্ট বেশি দরকার। আর একটা জিনিস দরকার, ক্লাইমেট চেঞ্জের সঙ্গে সংক্রান্ত। আমি দেখছি রাইটারের মধ্যে একটু উল্লেখ আছে, যেটা আমি খুব বেশি বলবো না। আমাদের এই ক্লাইমেট চেঞ্জের ফলে যেটা হচ্ছে, আমাদের এই উই নিড স্যালাইন টলারেন্ট, ফ্লাড টলারেন্ট, ড্রট টলারেন্ট ভ্যারাইটি, বাংলা কি আমি জানি না, যাই হোক একটা হবে। তো এই 3 প্রকারে অলরেডি বিডি এবং পার্টিকুলারলি BRRI, বাড়ি না, রাইস রিসার্চ ইনস্টিটিউট বেশ কিছু ইনভেস্টমেন্ট করেছে এবং কিছুটা ফলও পাচ্ছি। কিন্তু আমরা পার্টিকুলারলি আমার মনে হয় ফ্লাড টলারেন্ট, স্যালাইন টলারেন্ট বা ড্রট টলারেন্ট ভ্যারাইটি এখনো অতখানি আসছে না। কিন্তু যতই ক্লাইমেট চেঞ্জ আমাদের ইম্প্যাক্ট অভিঘাত যতই প্রবলতর হবে, ততই আমার মনে হয় এখানে রিসার্চ এবং ইনভেস্টমেন্টের আরো দরকার হবে। আশিকুর রহমান। না, একটা জিনিস আপনি যেটা ভালোভাবে দেখিয়েছেন, যে আমাদের এডিপির সাইজ মোর দেন
doubled 2.5 times over 5 to 6 years. বাট আপনি যদি আমরা বলি যে এটা বাড়ার পরও প্রাইভেট ইনভেস্টমেন্ট বাড়েনি, বাট আপনি যদি অন্য একটি ডাইমেনশন দেখেন যে সমাজে ইনইকুয়ালিটির যে ইন্ডেক্সটা, বৈষম্যটা, তাহলে বৈষম্য তো বেড়েছে গত 20 বছরে। তাহলে যদি এডিপি বাড়ছে কিন্তু এগুলি যদি প্রো পুয়ার ইনভেস্টমেন্ট না হচ্ছে, তাহলে এই বৈষম্য মানে আপনি ওই ডাইমেনশনটা আমাদেরকে এডিপিতে আনতে হবে যে এডিপি বাড়ার পরও তাহলে বৈষম্যটা কেন বাড়ছে। ওয়ান, আপনি এডুকেশনের ইস্যুতে এসেছে, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট 97, 2004, 2006 তিনটা জিনিস আইডেন্টিফাই করেছে। ওয়ান, লিবারালাইজেশনের পর ওয়ার্ল্ড ওয়াইড প্রবৃদ্ধি বেড়েছে, পভার্টি কমেছে, বাট ইনইকুয়ালিটি বেড়েছে। এখন সাধারণত অর্থনীতিবিদরা কোনো বিষয় একমত হয় না, বাট একটা বিষয় বামপন্থী বলেন, ডানপন্থী বলেন, স্টিগলিস্ট বলেন, রাঘুরাম রাজন বলেন, একটা জায়গায় একমত যে the only strategy to promote growth to eradicate inequality without hampering growth is through education. এই জায়গায় ইকোনমিস্টদের অ্যাক্রস দি কন্টিনিউম একটা কনসেনসাস আছে। তারপরেও আমাদের জিডিপির পার্সেন্টেজ অ্যাজ আ শেয়ার অফ পার্সেন্টেজ এডুকেশন ইজ 2.1%. দিস ইজ আপসেটিং। আমরা হয়তো একটা ইউনিভার্সাল লো কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করতে চাচ্ছি সবাইকে, বাট ইউনিভার্সাল লো কোয়ালিটি এডুকেশন উইল নট গিভ আস দ্য কান্ট্রি দ্যাট উই ওয়ান্ট। থ্যাংক ইউ। না, আই এগ্রি উইথ ফুললি উইথ তামিম। ডক্টর তামিম ইজ হিয়ার, উনি এডুকেশনিস্ট। তো উনি একটু বলুন যে আমাদের শিক্ষা খাতকে শিক্ষাবিদের দৃষ্টিকোণ থেকে উনি কিভাবে দেখছেন। পরে অবশ্য আমরা এনার্জি সেক্টরে উনাকে আবার আসবো। আমি যেই প্রবণতা, আমি আশিকের সাথে একমত হয়ে বলছি যে আমাদের একটা প্রবণতা দেখা যাচ্ছে যে 100% পাস করালে মনে হচ্ছে আমাদের এফিসিয়েন্সি অনেক বেড়ে যাবে, কিন্তু এই এফিসিয়েন্সি বাড়িয়ে যে আমাদের লাভ হচ্ছে না, যে কোয়ালিটির কথাটা যেটা আসছে, আমরা শুনেছি অভিযোগ যে নিচের ক্লাসে মানে পরীক্ষায় পাশ না করালে শিক্ষকদের প্রথমে ওয়ার্নিং দেওয়া হচ্ছে, পরে তাদের চাকরিচ্যুত হচ্ছে, কারণ তারা কেন বেশি করে পাশ করাচ্ছে না। এবং এটার কারণে আমাদের সিস্টেমের মধ্য দিয়ে 8 পর্যন্ত অনেক ছেলে মেয়ে উঠে আসছে যারা পড়তেও পারে না, লিখতেও পারে না। এরকম হয়ে যাচ্ছে কিন্তু, যেটা আমরা দেখেছি অন্যান্য দেশে, অনেক দেশে এই ধরনের ঘটনা ঘটছে। আর 1,40,000 জিপিএ 5 আমরা জানি আজকে কলেজ খুঁজে পাবে না ভালো যারা পড়ার জন্য। তো আমরা চাই অবশ্যই একটা জিনিস যেটা প্রথম থেকে বলা হয়েছে যে ফেল কেন করবে, ফেল করার কারণটা কি। এখন ফেল কেন করবে সেটাকে আমি যদি না করে আমি ফেল করাবো না এই চিন্তা করি, তাহলে কিন্তু কাজ হবে না। এবং সেই কারণেই আজকে আমরা এই একটা আশঙ্কা সবার মধ্যে, এবারের গতবারের এসএসসি পরীক্ষার ফলের পরে প্রতিটা পত্রিকা থেকে শুরু করে টক শোতে আমি এই আশঙ্কাটা। এডুকেশন ডিভাইড সম্পর্কে একটু বলবেন। এডুকেশন ডিভাইড বিটুইন রুরাল এন্ড এডুকেশন ডিভাইড তো হয়েছেই। আমি আমার বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কথা বলতে পারি। আমরা যখন লেট 70s আমরা যখন ঢুকেছি, তখন 20 থেকে 30% শহরের ছেলে ছিল, আর বাকিরা আসতো ঢাকার বাইরে থেকে। এখন এটা ঠিক রিভার্স হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি আমরা 70-80% ঢাকার কলেজগুলো ঢাকার আশেপাশের এবং জেলা শহর ভালো স্কুল থেকে আসছে, আর বাকিগুলো আসছে 20% আসছে অন্য জায়গা থেকে। তো এডুকেশন ডিভাইড তো হয়েছেই। আর আরেকটা জিনিস আমি বলতে চাই এডুকেশনের ক্ষেত্রেই, আমাদের তো এটা অনেকেই, শুধু আমি না, একা না, অনেকেই বলছেন, অনেকে কাজও করছেন, টেকনিক্যাল এন্ড মানে সায়েন্স রিলেটেড টেকনিক্যাল এডুকেশনে একটা দেশের উন্নতির জন্য 25% অফ দ্য এডুকেশন ফোর্স হ্যাজ টু বি ফ্রম এডুকেশন টেকনিক্যাল সাইড। সেখানে আমাদের মাত্র 5%। তো এইটারও কোনো রকমের কোনো ফোকাস দেওয়া হচ্ছে না যে আমরা কেন টেকনিক্যালি স্কিল, এবং বিদেশে যে আমরা লোক পাঠাচ্ছি, আমার খেয়াল আছে সেই সময় আমরা একটা স্টাডি করেছিলাম, তাতে আমরা দেখেছিলাম যে, এবং স্কিল ডেভেলপমেন্ট একটা সেলও করা হয়েছিল, যে 1 মাসের শুধু এটিকেট, ম্যানারিজম আর কিছু ল্যাঙ্গুয়েজের কিছু শিখালেই স্যালারি 1.5 টাইমস হয়ে যাচ্ছে লো স্কিল ইয়েদের। তো এইটা যদি আমরা ফোকাস না করি, আমাদেরকে স্কিল ডেভেলপ করতে হবে, ল্যাব ডেভেলপ করতে হবে, ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ড ইমপ্রুভ করতে হবে। আমরা দেখেছি অসংখ্য পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি হয়েছে, সেগুলোর কিছুটা মান, কিছু মান উন্নত হয়েছে, আবার পাবলিক ইউনিভার্সিটিগুলোর মান
ব্যাপকভাবে কমে গেছে। আজকে যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ 20% 20টি ইউনিভার্সিটির মধ্যে একসময় ছিল, সেখানে এখন 600-700-র মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই যে আমাদের এবং বাংলাদেশের প্রতিটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের কিন্তু এই দশা, মান কমে গিয়ে এই পর্যায়ে চলে এসছে নানা কারণে। অদক্ষতাকে এবং অযোগ্যতাকে প্রমোট করা হচ্ছে বলেই আমি মনে করি এটা আসছে। আর পলিটিক্যাল ইন্টারফারেন্স তো আছে, পলিটিক্যাল ধন্যবাদ। অ্যাক্টিভিটি আছে। আমি একটু অন্য একটা সেক্টরের দিকে যাচ্ছি। আমরা দেখছি যে পৃথিবীর সব দেশে পাবলিক এক্সপেন্ডিচার অন হেলথ খুবই উচ্চ মাত্রায় থাকে। উন্নত দেশে তো অবশ্যই থাকে, 8-10% তো হয়েছে, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও এটা আমাদের চাইতে অনেক ভালো। আমরা 1%-এর নিচে 0.9% আমরা এই স্টেজে আছি হেলথ এক্সপেন্ডিচার, পাবলিক হেলথ এক্সপেন্ডিচার, যেটা আমি বলবো যে আমাদের গরিব বান্ধব সরকার যেটা বলে যে আমরা দরিদ্র বিবেচনে বিশ্বাস করি, গরিবের জন্য বিভিন্ন হেলথ প্রোগ্রাম করছি, আমরা প্রত্যেক গ্রামে গ্রামে রুরাল হেলথ সেন্টার করছি, কিন্তু সেখানে ডাক্তার দিতে পারছি না। কারণ আমার গ্রামেও আমি দেখি যে হেলথ সেন্টার